হ্যাঁ, শুরু করবেন। Good afternoon, students. আজ যে চ্যাপ্টারটা তোমাদের পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় আর পরিবেশ। আচ্ছা, প্রথমেই বলবো প্রাকৃতিক বিপর্যয়টা কি। যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ বা ঘটনা মানুষ ও পরিবেশের ক্ষতি করে তাকেই প্রাকৃতিক বিপর্যয় বলে। এই বিপর্যয়গুলি কি কি হয়? এক হচ্ছে ধস, ভূমিকম্প, ভূমিক্ষয়, বন্যা, খরা, এগুলি। আজ যেটা তোমাদের যে টপিকটা আমি তুলে ধরবো সেটা হচ্ছে আজকে ধসের সম্পর্কে আমি কিছু বলবো। ধস জিনিসটা কি? ধস হলো একটি প্রাকৃতিক দুর্যোগ। একে কখনো বন্ধ করা যায় না, তবে একে নিয়ন্ত্রণ করা যায়। পাহাড়ি এলাকায় এই ধস দেখতে পাওয়া যায়, তবে সমতলের মানুষ এরা সরাসরি দেখতে পারে না। এরা যদি পাহাড়ি অঞ্চলে যায় তবে যদি ধস নামে তখন দেখতে পায় সমতলের মানুষ। তাই সমতল মানুষের মধ্যে অনেক ধস সম্পর্কে অনেক কৌতূহল থাকে। বা ধস কাকে বলে? ধস কাকে বলে? পাহাড়ের ঢাল বরাবর মাধ্যাকর্ষণের টানে পাথরের চাই, শিলাচূর্ণ, মাটি, অন্যান্য আলগা পদার্থ হঠাৎ যখন নেমে আসে, পাহাড়ের উপর থেকে যখন নিচে পড়ে যায় বা নেমে আসে, সেই ঘটনাটাকেই বলা হয় ধস। সেই ঘটনাটাকেই বলা হয় ধস। ধস সাধারণত কখন হয়? ধস সাধারণত বর্ষাকালেই হয়ে থাকে। এছাড়া কখন হয়? এছাড়া ভূমিকম্প হলে বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলে ধস হতে দেখা যায়। ধস হলে কি হয়? মানুষ ও পরিবেশে প্রচুর ক্ষতি হয়। তাই এটা কি মানুষের কাছে একটি বিশেষ সমস্যা। এবার হচ্ছে ধস কেন হয়? ধস নামার অনেক কারণ আছে, তবে কিছু প্রাকৃতিক কারণ আছে, কিছু অপ্রাকৃতিক কারণ। অপ্রাকৃতিক বলতে মানুষের দ্বারা সৃষ্ট যে কারণগুলি আছে। প্রাকৃতিক কারণগুলির মধ্যে কি পড়ছে? প্রাকৃতিক কারণগুলির মধ্যে হচ্ছে প্রচুর বৃষ্টিপাতের জন্য। যখন পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হবে তখন মাটি পাথর জলে ভিজে যাবে একদম। এবার ভিজে যাওয়ার পরে কি হয়? পাথরগুলি আলগা হয়ে যায়, আলগা হয়ে আর ভারী হয়। এর কি হয়? ভারী হলে কি উপর থেকে নিচের দিকে নেমে আসে, তখন মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে নেমে আসে। সেই সময়টাই ধস নামে, ধস হয়, তাকে ধস বলা হয়। এটা কোথায় হয়ে থাকে? দার্জিলিং, সিকিম অঞ্চলে প্রতি বর্ষায় এই ধস নামতে দেখা যায়। 2 নম্বর পয়েন্ট কি? পাথর আলগা হওয়ার জন্য। পাহাড়ি অঞ্চলে কি হয়? পাহাড়ি অঞ্চলে বহুদিন ধরে জল, সূর্যের তাপ, হাওয়া, গাছের শিকড়ের চাপ, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় কি হয়? পাথর ফেটে যায়, দুর্বল হয়ে পড়ে। ফলে ওই দুর্বল পাথরের স্তূপ ধস হয়ে নিচের দিকে নামতে থাকে। আবার কি হয়? 3 নম্বর হচ্ছে কি? মাটিতে বালির ভাগ বেশি থাকার জন্য। যে মাটিতে বালির ভাগ বেশি সেই মাটির মধ্যে সহজেই জল ঢুকে যেতে পারে। ফলে কি হয়? মাটি ভারী হয়ে ধস তৈরি করে। এটা কোথায় হয়ে থাকে? দার্জিলিং, সিকিম এইসব জায়গাগুলিতেই হয়ে থাকে, তবে বর্ষাকালে ধস বেশি হয়ে থাকে। আমি যেটা বললাম তোমরা বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। যেটুকু বললাম সেটুকু বুঝেছো? বুঝতে পেরেছি ম্যাম। হ্যাঁ এবার ম্যাম, হচ্ছে বুঝেছি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভূমিকম্প আর হচ্ছে আগ্নেয়গিরির জন্য।
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জন্য। যদি ভূমিকম্প হয় তাহলে তাহলে পাহাড়ি অঞ্চলে ধস নামতে দেখা যায়। আর কি আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় উত্তপ্ত হয়ে যায়, মাটি উত্তপ্ত হয়ে যায়, তখনও ধস নামতে দেখা যায়। এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। আর হচ্ছে মানুষের জন্য কি হয়ে থাকে, মানুষ কি করে যে তাদের নিজেদের প্রয়োজনের জন্য, নিজেদের চাহিদা মেটানোর জন্য কি করে, পাহাড়ি অঞ্চলে অনেক বনভূমি থেকে গাছপালা কেটে ফেলে। এই কেটে ফেলার ফলে কি গাছ শূন্য হয়ে যাচ্ছে, সেখানে গাছ দেখা যাচ্ছে না। তখন কি হয়, বৃষ্টির জল, অতিরিক্ত বৃষ্টির জল সরাসরি মাটির মধ্যে পড়ে যায়। সব মাটির মধ্যে পড়ে, এবার কি হয়, প্রচুর মাটিকে ক্ষয় করে, সেই সময়ও ধস হতে দেখা যায়। এবার আর কি হয়, 2 নম্বর হচ্ছে দুর্বল পাহাড়ি ঢালে নিয়ম না মেনে সেখানে বাড়িঘর তৈরি করা হয়। আবার কি হয়, অনেক প্রকারের জঞ্জাল পাহাড়ি অঞ্চলে ফেলা হয়, শহর অঞ্চলের অনেক জঞ্জাল পাহাড়ি অঞ্চলে ফেলা হয়। এর ফলে কি ধস নামে। এরপরের হচ্ছে ধসকে আমরা পরিবেশের সমস্যা বলে মনে করা হয় কেন, ধসকে পরিবেশের সমস্যা বলে মনে করা হয় কেন। ধস হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ, তবে এটি পরিবেশ ও মানুষের কাছে ইদানিং বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ কি, আগেকার সময়ে পাহাড়ি অঞ্চলের জনসংখ্যার পরিমাণ কম ছিল, সেই কারণে কি টাকা পয়সা বিনিয়োগটাও খুব কম হতো, এবং রাস্তাঘাট, বাজার, তোমার হচ্ছে বাগান, ফলের বাগান, কমলা লেবু চাষাবাদ, চা গাছ লাগানো, এগুলি কম দেখা দিত। কিন্তু এখন দেখা যাচ্ছে ইদানিং জনসংখ্যার পরিমাণ অত্যাধিক বেড়ে যাচ্ছে। এর ফলে কি পাহাড়ি অঞ্চলে চাপ সৃষ্টি হচ্ছে। অত্যাধিক টাকা খরচা করে সেখানে রাস্তাঘাট তৈরি করা হচ্ছে, ইলেকট্রিকের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, প্রচুর বাগান তৈরি করছে, চা বাগান তৈরি করছে, কমলা লেবুর বাগান, তারপরে আপেল বাগান, এগুলি তৈরি করার ফলে কি সেখানে খুব চাপ সৃষ্টি হচ্ছে। ফলে কি নড়বড় হয়ে যাচ্ছে। পাহাড়ি অঞ্চল, পাহাড়ে দেখা যাচ্ছে ধস হতে দেখা যাচ্ছে। বিপর্যয়, পাহাড়ি অঞ্চলগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন সেখানে ধস হতে দেখা যায়। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে ধসের জন্য পরিবেশের কি কি ক্ষতি হয়। ধসের জন্য পরিবেশের কি ক্ষতি হয়, এক হচ্ছে ধস নামলে গাছপালা ভেঙে পড়ে, ফলে কি হয়, বনভূমি নষ্ট হয়। 2 নম্বর হচ্ছে ধসে যাওয়া মাটি সাধারণত বালি, কাঁকর, পাথর এগুলি ভর্তি থাকে, এগুলি কি সব নিচে চলে আসে, এক এক জায়গায় ছড়িয়ে পড়ে, তখন কি মৃত্তিকা নষ্ট হয়ে যায়, তার উর্বরা শক্তি থাকে না, ভূমিক্ষয় সেই কারণে হতে থাকে, দেখা যায় ভূমিক্ষয় হয়। 3 নম্বর কি, ধস নামার ফলে পাহাড়ের ঢাল নষ্ট হয়, পাহাড়ের ঢাল আর খাড়াই হয়ে যায়, আরো খাড়া হয়ে যায় আর দুর্বল হয়। ওই নষ্ট হওয়ার ঢালের উপর বাড়িঘর, রাস্তাঘাট আর তৈরি করা যায় না। 4 নম্বর কি, পাহাড়ের ধস অনেক সময় নামতে নামতে নদীর বুকে এসে জমা হয়, এবং কি হয়, নদীর পথ আটকে যায়, তখন ওই অস্বাভাবিক বাঁধের পেছনে জল জমতে থাকে। বর্ষার চাপে ওই বাঁধ যদি ভেঙে যায়, তখন ওই কি হয়, ওই প্রবল জল, যখন বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, ওই প্রবল জলে তখন কি নদীর দুপাশে বন্যার সৃষ্টি হয়। আর কি হয়, 5 নম্বর পয়েন্ট হচ্ছে ধস নামার জন্য কি হয়, ভূমিক্ষয় হয়। আর মানুষের, এবার হচ্ছে এগুলি হচ্ছে পরিবেশের ক্ষতি হচ্ছে। এরপরে আমি বলবো
মানুষের কি কি ক্ষতি হয়? ধস নামার ফলে মানুষের কি কি ক্ষতি হয়? ধস নামার ফলে দেখা যায় কি বাড়িঘর ভেঙে পড়ে। এই বড় বড় ধস নামলে গ্রামকে গ্রাম লোপাট হয়ে যায়, মানে সব বাড়িঘর নষ্ট হয়ে যায়। তখন তারা কোথায় থাকবে? খুবই ক্ষতিগ্রস্ত হয়। এরপরে কি হয়? 2 নম্বর কি হয়? রাস্তাঘাট নষ্ট হয়। বেশিরভাগ দেখা যায় দার্জিলিং যাওয়ার পথে ধসের জন্য রাস্তা এত নষ্ট হয় যে এতটাই নষ্ট হয় যে সারা বছর ধরে মেরামত করারও দরকার পড়ে। এটা কি মহানদীর কাছে টয় ট্রেনের লাইনও ধসের জন্য নষ্ট হয়। তারপরের পয়েন্ট হচ্ছে 3 নম্বর, চা বাগান, আপেল, নাশপাতি বাগানের ক্ষতি হয়। যেমন কি দার্জিলিং শহরের কি উত্তরে আছে কি হ্যাপি ভ্যালি চা বাগানের বেশ কয়েক বছর আগে খুব বড়সড় ধস নেমেছিল। ধসের কি হয়েছিল সেই ক্ষত এখনো দেখা যায়, মানে তোমরা যদি যাও সেটা ক্ষতিটা এখনো দেখতে পাবে। দার্জিলিং থেকে সিকিম যাওয়ার পথে এমন ক্ষয়ক্ষতির চিহ্ন চতুর্দিকে চতুর্দিকেই ছড়িয়ে রয়েছে। ধস নামার ফলে কি হয়? চাষাবাদ নষ্ট হয়, যে শাকসবজি নষ্ট হয়ে যায়। ধস নামার জন্য কি হয়? রাস্তাঘাট বন্ধ থাকলে কি ভ্রমণকারীরা, যারা ভ্রমণার্থীরা ভ্রমণ করতে যায়, মানে ঘুরতে যান পর্যটকরা, সেখানে তারা যেতে পারে না, তাদের ক্ষতি হয়। যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে তখন আর পাওয়া যায় না। তাদের অবস্থা খুবই অসহনীয় হয়ে ওঠে। আর কি ধসের ফলে কি হয়? মানুষের প্রাণহানিও ঘটে। আর কি হয়? পশু পাখিরও মৃত্যু হয়। আর ধসের জন্য কি হয়? রাজ্যেরও ক্ষতি হয়, দেশেরও ক্ষতি হয়। যে পরিমাণ টাকা পয়সা পাহাড়ি অঞ্চলগুলিকে দেওয়া হয়, যেমন রাস্তা, জলের লাইন, সেতু, রেল লাইন তৈরি করার জন্য, এই ধসের কারণে কি হয়? যদি একবার তৈরি করা হলো, এবার ধসের কারণে সেগুলি আবার নষ্ট হয়ে গেল। এর ফলে কি প্রচুর ক্ষতি হয়, টাকা পয়সারও ক্ষতি হয়। মানুষ মানুষ কি অসহায় তখন পড়ে। এবার কি হয়? এতগুলি হলো ধসের ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে? পরিবেশের উপরেও ক্ষতি হচ্ছে, মানুষেরও ক্ষতি হচ্ছে। এরপরে কি ধস আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? ধসের নিয়ন্ত্রণ করার কিছু উপায় থাকে। কি কি উপায়? এক হচ্ছে যেখানে সেখানে বাড়িঘর তৈরি না করা। তার 2 নম্বর কি? বাড়িঘর, রাস্তাঘাট, সেতু নির্মাণ করার আগে ওই এলাকা কতটা চাপ সহ্য করতে পারবে সেগুলিকে পরীক্ষা করে দেখতে হবে। 3 নম্বর কি? পাহাড়ের ঢালে যেখানে সেখানে আবর্জনা ফেলা উচিত নয়। 4 নম্বর কি? জমির কি সঠিক পরিকল্পনা করার প্রয়োজন। 5 নম্বর কি? ধস নামলে লোকজন যাতে সহজ নিরাপদে আশ্রয়ে বাস করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। 6 নম্বর কি? পাহাড়ি ঢালে নতুন করে গাছ লাগানো দরকার। যারা বেআইনিভাবে গাছ কাটছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। 9 নম্বর কি? 7 নম্বর কি? লোকজনকে কি ধসের বিপদ সম্বন্ধে সজাগ করতে হবে ও সচেতন করার দরকার। এবার হচ্ছে ভারতের কোথায় কোথায় ধস দেখতে পাওয়া যায়, বা ধস এলাকা কোনগুলি? একটা হচ্ছে দার্জিলিং, তারপর অরুণাচলের পাহাড়, উত্তরকাশী, নৈনিতাল। আর পশ্চিমবঙ্গের ধস প্রবণ অঞ্চলগুলি কোথায় আছে? কার্শিয়াং আছে, মহানদী, চুনামাটি, লোধামা, লাভা, এইগুলি। এইবার এইবার তোমরা বলো ধস সম্পর্কে তোমাদের কি কি অসুবিধা
বা সুবিধা কি কি হয়েছে সেটা তোমরা একটু বলো, আর কি কি জানতে চাও? হ্যালো, তোমরা বুঝতে পারছো? হ্যালো, ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প কাকে বলে? প্রাকৃতিক কারণে পৃথিবীর অভ্যন্তরে হঠাৎ যে কম্পন হয় তাকেই ভূমিকম্প বলে। ভূমিকম্প কোনো নির্দিষ্ট সময় থাকে না। ভূমিকম্পের কাঁপুনি কি হয়? পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। তবে কি এই কম্পন কি যত দূর ছড়াবে তার জোর কিন্তু তত কমতে থাকবে, তার প্রভাবটা তত কমতে থাকবে। এবার কি ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প অনেক কারণেই হয়, তবে প্রাকৃতিক কারণ আছে আর মানুষের দ্বারা সৃষ্ট কারণ আছে। প্রাকৃতিক কারণটা কি? চলমান পাতের জন্য। আমাদের ভূত্বক কি অনেকগুলি পাত দ্বারা গঠিত। যখন ম্যাম দেখা যায়, হ্যালো, ম্যাম এই পাতগুলো কি টেকটনিক প্লেটের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ম্যাম। এই পাতগুলি কি দেখা যায় কি একটা পাত যখন আর একটা পাতকে সরাসরি ধাক্কা মারে চল মানে চলতে গেলে তখন একটা কম্পন সৃষ্টি হয়, সেই সময় ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। এবার কি আগ্নেয়গিরির অগ্নুপাতের সময়ও ভূমিকম্প হয়। যখন আগ্নেয়গিরি থেকে অগ্নুপাত হয় তখন লাভা নির্গত হয়। এই লাভা মানে বেরিয়ে আসার সময় ভূমিকম্প হতে দেখা যায়। আর হচ্ছে কি ধস নামার জন্য পাহাড়ি অঞ্চলে বিরাট ধস নামলে ভূমিকম্প হয়। কি হয়? হাজার হাজার টন ওজনের মাটি পাথর খসে নেমে আসে, তখন সজোরে নিচে ধাক্কা মারে, তখন ভূত্বক কি কেঁপে ওঠে। তারপর কি ভূ অভ্যন্তরে ভারসাম্য নষ্ট হওয়ার জন্য, শিলায় যদি বড়সড় ফাটল দেখা দেয় তখন চাপের তারতম্য হয়, ফলে ভূমিকম্প হয়। আর মানুষের জন্য কিভাবে ভূমিকম্প হয়? যখন মানুষ কি করে মাটির নিচে পারমাণবিক বোমা ফাটে পরীক্ষা করলে, পারমাণবিক বোমা যখন মাটির নিচে ফাটিয়ে পরীক্ষা করে তখন ভূমিকম্প হয়। আর যদি ভূত্বকের দুর্বল অংশে জলধারা গরম তৈরি করে তখনই সেখানে ভূমিকম্প হয়ে থাকে। এবার কি ভূমিকম্প প্রবণ এলাকাগুলি কি কি আছে? ভূমিকম্প কোথায় কোথায় হয়ে থাকে? একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরকে ঘিরে আছে। কোথায় আছে? এর মধ্যে পড়ছে কি উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত, আর জাপান ফিলিপাইন দ্বীপপুঞ্জ। অন্যটি কি ইউরোপের আল্পস থেকে ভারতের উত্তর পূর্ব দিক হয়ে ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত। এই এলাকায় রয়েছে এই এলাকায় কি কি আছে? তুরস্ক, ইরান, ইরাক, হিমালয়, মায়ানমার, ইন্দোনেশিয়া। আচ্ছা, ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভূমিকম্প মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। এটা কি হয়? সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে ফটোগ্রাফি কাগজের উপরে আলোক রশ্মির সাহায্যে ভূমিকম্প আঁকা হয়ে থাকে, সরাসরি আঁকা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে ভূমিকম্পের তীব্রতা। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কিভাবে? ভূমিকম্পের তীব্রতা ম্যাম বা রিক্টার স্কেল। হ্যাঁ, দুটি চালু স্কেল আছে, দুখানা স্কেল আছে, সেটা হচ্ছে রিক্টার স্কেল আর একটা হচ্ছে মার্কালি স্কেল। রিক্টার স্কেলটা কি? রিক্টার স্কেলটা হচ্ছে ভূতত্ত্ববিদ
চার্লস ইনি আবিষ্কার করেন 1935 খ্রিস্টাব্দে। এবার কি ভূমিকম্প এর স্কেলে কি আছে, 0 থেকে 10 পর্যন্ত ভাগ আছে। 0 থেকে 10 পর্যন্ত ভাগ, এর মধ্যে যদি 4.5 বা 4.5 মানের বেশি থাকে তাহলে জোরেই ভূমিকম্প হয়। আর যদি 7 হয় বা 7 হলে তাহলে খুব তীব্র ভূমিকম্প হয়ে থাকে। আর মার্কালি স্কেলে এটা কি হয়, মার্কালি স্কেলটা হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত ভাগ থাকে। এবার এখানে কি 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে মৃদু ভূমিকম্প হয়ে থাকে, আর 4 থেকে 7 হচ্ছে বেশ জোর ভূমিকম্প, আর 8 থেকে 12 পর্যন্ত হচ্ছে তীব্র ভূমিকম্প। এবার কি হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস আগে থেকে কি দেওয়া যায়? এটা হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস আগে থেকে দেওয়া যায় কি, সেটা হলো ভূমিকম্পের সঠিক পূর্বাভাস দেওয়ার জন্য বৈজ্ঞানিকরা অনেক কিছুই বের করেছেন, অনেক কিছুই জানতে পেরেছেন। তার মধ্যে কয়েকটা হলো কি, এক হচ্ছে ভূত্বকের নিচে পাতগুলি কোন দিকে কতটা রয়েছে বা সরছে, কিভাবে সরছে, কোন গতিতে সরছে তার মাধ্যমে বোঝা যায়। 2 নম্বর কি, শিলায় ফাটল দিলে, শিলায় যদি ফাটল বরাবর শিলার স্থান পরিবর্তন হয় তবে ভূমিকম্প হতে দেখা যায়। আবার কি তোমার হচ্ছে কীটপতঙ্গরা যদি অস্বাভাবিক আচরণ করে তবেই ভূমিকম্প হতে দেখা যায়। আর কি কূপ ও নলকূপের মধ্যে যদি রেডন গ্যাস যদি পরিমাণ বেশি পরিমাণে বাড়ছে কিনা, তাহলে সে ভূমিকম্প হতে দেখা যায়। ভূমিকম্পের পরিবেশগত গুরুত্ব কি? পরিবেশগত গুরুত্ব কি? ভূমিকম্প পরিবেশের একটি ভয়াবহ সমস্যা। ভূমিকম্পকে কিন্তু বন্ধ করা যায় না, তবে ভূমিকম্পকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যায়। ভূমিকম্পের কি হয়, ভূমিকম্পের ফলে কি হয়, বাড়িঘর, সেতু, বাঁধ, রাস্তা, রেল লাইন, কলকারখানার প্রচুর ক্ষতি হয়। এবার কি ভূমিকম্পের পর মানুষের পরিবেশের প্রচুর ক্ষতি হয়, সেগুলি যেমন কি আছে, এক হচ্ছে নদীর গতিপথের পরিবর্তন হয়ে যায়। দেখা গেছিল কি অসমের যখন ভূমিকম্প হয়েছিল তখন ব্রহ্মপুত্র মানে যে দিক দিয়ে প্রবেশ করে তা সেদিক দিয়ে আর প্রবেশ করতে পারেনি, পুরনো খাত ছেড়ে নতুন খাতের দিকে নতুন জায়গা দিয়ে সেটা প্রবেশ করেছে। তারপরে কি হয়, মাটির উপরে একটা বিরাট ফাটল দেখা দিতে পারে, সেই ফাটল দিয়ে কি হয়, গরম বাষ্প আর কাদা বেরিয়ে আসতে থাকে। তারপরে কি হয়, 3 নম্বর পয়েন্ট হচ্ছে জমি উঁচু নিচু হয়ে যেতে পারে। 4 নম্বর পয়েন্ট কি, আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হতে পারে। 5 কি, পাহাড়ে ধস নামতে পারে। 6 কি, বনভূমি ধ্বংস হতে পারে। 7 কি, চাষের জমি নষ্ট হতে পারে। 8 কি, বাঁধ, জলধার, সেতু, পথঘাট, রেল লাইন, বড় বড় বাড়ি ভেঙে যেতে পারে। ব্যক্তিগত যে সম্পত্তি হচ্ছে সামাজিক পরিকাঠামো ধ্বংস হতে পারে। বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুন লাগতে পারে। মানুষের প্রাণহানিও ঘটতে পারে। এইগুলি হচ্ছে ভূমিকম্পের মধ্যে সমস্ত কিছু আছে। এরপরে আমি তোমাদের কয়েকটা কোশ্চেন লেখাবো, সেই কোশ্চেনগুলি একটু লেখো। সুজল ভকত, কোন জায়গাটা বুঝতে পারোনি বলো? ওই তো স্যার ভূমিকম্পের ওই ভিতরের যেটা ম্যাডাম বুঝাচ্ছিলেন। কোন জায়গাটা? রিক্টার স্কেল না মার্কালি স্কেল? হ্যাঁ, রিডার স্কেল আর মার্কারি স্কেল। রিক্টার স্কেল হচ্ছে তীব্রতা মাপার জন্য রিক্টার স্কেলকে ব্যবহার করা হয়। এর একটা ভাগ থাকে, এই স্কেলে কি 0 থেকে 10 পর্যন্ত ভাগ আছে, ঠিক আছে।
এবার যে 4 থেকে 5 মান যখন থাকে তখনই দেখা যায় জোরে ভূমিকম্প হচ্ছে। আর যদি 7 হয় তখন দেখবে অত্যাধিক পরিমাণে ভূমিকম্প হচ্ছে, তখন কিছুই টিকে থাকে না, বেশিরভাগই ধ্বংস হয়ে যায়। আর মার্কালি স্কেলটার হচ্ছে এর মাত্রা থাকে 1 থেকে 12 পর্যন্ত। এর মধ্যে কি হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত যে ভূমিকম্পটা হচ্ছে একদম মৃদু হালকা, তাতে অতটা ক্ষতি হয় না। আর যখনই 4 থেকে 7 হয় তখনই বেশ মোটামুটি ভালোই জোর ভূমিকম্প হয়। আর এরপরে কি হয় 8 থেকে 12 যেটা তীব্র ভূমিকম্প, তখন কোনো কিছু টিকে থাকে না, সবকিছুই বেশিরভাগই ধ্বংস হয়ে যায়। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা, কয়েকটা কোশ্চেন লিখে নাও। হ্যাঁ, প্রথম কোশ্চেন হচ্ছে ধস নামার দুটি কারণ দাও। হয়েছে? হ্যাঁ ম্যাম। এবার বলো, উত্তর বলো দুটোর। যে কোনো একজন বলতে পারো। হয়েছে ম্যাম। হ্যাঁ, ধস নামার দুটি কারণ দাও। এবার উত্তর দুটি বলো। এক হচ্ছে প্রচুর বৃষ্টিপাত, উত্তর লেখো প্রচুর বৃষ্টিপাত। আর 2 হচ্ছে পাহাড়ি ঢালে অবাধে গাছ কেটে ফেলা। পাহাড়ি ঢালে অবাধে গাছ কেটে ফেলা। হয়েছে? হ্যালো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম হয়েছে। হ্যাঁ, পরের কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গে কোথায় ধস নামার ঘটনা বেশি ঘটে? পশ্চিমবঙ্গে কোথায় ধস নামার ঘটনা বেশি ঘটে? উত্তরটা বলো। ম্যাম কোশ্চেনটা আরেকবার বলুন। দার্জিলিং ম্যাম। হ্যাঁ, দার্জিলিং। উত্তর হচ্ছে দার্জিলিং। পরের কোশ্চেন লেখো, ভূমিকম্পের দুটি কারণ দাও। ভূমিকম্পের দুটি কারণ দাও। পারবে বলতে? উত্তর লেখো। চলমান পাতের জন্য, এক হচ্ছে চলমান পাতের জন্য, 2 হচ্ছে অগ্নুৎপাতের জন্য। ম্যাম প্রশ্নটা আরেকবার বলুন। ভূমিকম্পের দুটি কারণ। ভূমিকম্পের দুটি কারণ, এক হচ্ছে চলমান পাতের জন্য, 2 হচ্ছে অগ্নুৎপাতের জন্য। তারপরের প্রশ্ন হচ্ছে ভূমিকম্প মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ভূমিকম্প মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তরটা বলতে পারবে?
রিক্টার স্কেল। না, সিসমোগ্রাফ যন্ত্র। রিক্টার স্কেল তীব্রতা মাপা হয়। সিসমো, সিস দন্তে সহিসি দন্তে স ময়কার, গ্রাফ গয়রাফলা আকার ফ, সিসমোগ্রাফ যন্ত্র। তার পরের প্রশ্ন হচ্ছে রিক্টার স্কেল কোন কাজে লাগে? ম্যাডাম ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কাজে লাগে। হ্যাঁ, ভূমিকম্পের উত্তর। তীব্রতা মাপার জন্য কাজে লাগে। হ্যাঁ, ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য। ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য। উত্তর হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য। তারপরের প্রশ্ন লেখো ভূমিক্ষয়ের জন্য দুটি কারণ। কারণ লেখো, দুটি কারণ। ভূমিক্ষয়ের জন্য দুটি কারণ দাও। কি ম্যাম? ভূমিক্ষয়ের জন্য দুটি কারণ দাও। এক হচ্ছে খুব হ্যাঁ বলো। বৃষ্টিপাত ম্যাম। পরিমাণে গাছ কাটার ফলে ভূমিক্ষয় হয়। খুব খাড়াই ঢাল, এক হচ্ছে খুব খাড়াই ঢাল, আর দুই হচ্ছে বনভূমি বিলোপ। হয়েছে? ম্যাডাম আরেকবার বলুন। ভূমিক্ষয়ের জন্য দুটি কারণ দাও। এক হচ্ছে খুব খাড়াই ঢাল, আর দুই হচ্ছে বনভূমি বিলোপ, মানে বনভূমিকে ধ্বংস করা হয়। আচ্ছা, এরপরে লেখো 2004 সালে 2004 সালে ভূমিকম্প হয়, ভারত শ্রীলঙ্কা মালদ্বীপের ভূমিকম্প। এটা হচ্ছে সবথেকে ভয়ঙ্কর ভূমিকম্প ছিল, মানে তৃতীয় ভয়ঙ্কর ভূমিকম্প, যেটা হচ্ছে বিধ্বংসী সুনামি হয়েছিল, সৃষ্টি হয়েছিল। শুধুমাত্র ভারতের মৃতের সংখ্যা ছিল 15,000। ওকে, তোমাদের সবকিছু হয়েছে লেখা ঠিক মতন? ম্যাম লাস্টেরটা আরেকবার বলুন। 2004 সালে ভারত শ্রীলঙ্কার মালদ্বীপের ভূমিকম্প, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবীর তৃতীয় ভয়ঙ্কর ভূমিকম্প। এটা সুনামি, এই সময় সুনামি হয়েছিল, সুনামির সৃষ্টি হয়েছিল। শুধুমাত্র ভারতের মৃতের সংখ্যা ছিল 15,000 জন। লেখা হয়েছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আজ যেগুলি আমি করালাম, আমি পরের ক্লাসে কিন্তু আমি সবকিছু ধরবো। আজকে আমার সময় হলো না যে ধরার। প্রত্যেকটা কোশ্চেন আমি কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে ধরবো। চেষ্টা করবে ভালো